আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি। এখন আমাদের নতুন করে কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমাদের স্বাধীনতা পরবর্তী বিগত 53 বছর আমরা বাংলাদেশে একটা বৈরী পরিবেশে, বিশেষ করে ইসলামী শক্তি একটা বৈরী পরিবেশে এখানে আমাদের কাজকর্ম, আমাদের তৎপরতা চালিয়েছিলাম। এই যে আন্দোলনটা হলো, এটা সূচনা হয়েছে বৈষম্য বিরোধী এই স্লোগান দিয়ে। কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পরে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে যারা ইসলামকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায়, ব্যক্তিগতভাবে ইসলাম চর্চা করতে চায়, তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলা, বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছে ইসলামপন্থী শক্তি। মানে একটা শ্রেণী যারা বিভিন্নভাবে কথা প্রকাশ করার চেষ্টা করেছে যে ৭১-এর মুক্তিযুদ্ধটাই ছিল হলো ধর্মের বিরুদ্ধে, মানে ইসলামের বিরুদ্ধে। এমন একটা চেতনার কথা তারা বলতো। এই চেতনার নামে তারা জাতিকে বিভক্ত করেছে। বিগত ৫৩ বছর এই বিভক্তির রাজনীতি হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা ইসলামী সংগঠনকে তাদের রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। বিভিন্ন সময় সাংবিধানিকভাবেও এই ইসলামী সংগঠনকে তারা নিষিদ্ধ করে রেখেছিল। এবং হয়তো একটা সময় এসে সাংবিধানিক নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু কার্যত ইসলামী সংগঠনগুলো আসলে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই। সাংস্কৃতিক অঙ্গন থেকে ইসলামকে বিতাড়িত করা হয়েছে, রাজনৈতিক অঙ্গনে ইসলামকে কোণঠাসা করে রাখা হয়েছে, প্রশাসনে ইসলামের চিহ্ন পর্যন্ত মুছে ফেলানোর চেষ্টা করা হয়েছে। এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যে মনে হয় এখানে যারা ইসলামী বেশভূষা ধারণ করে, ইসলামী সংস্কৃতি যারা চর্চা করে, এরা মনে হয় এ দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। মানে এদেশের গর্বিত নাগরিকদের মধ্যে তাদেরকে কাউন্ট করা হতো না। এমন একটা পরিবেশে আমরা বিগত ৫৩ বছর কাটিয়েছি। শুধু এক সরকারের আমলে নয়, বরং সরকার পরিবর্তন হয়েছে, এই সংস্কৃতির কোনো পরিবর্তন হয় নাই। ইসলামপন্থীদেরকে অবহেলা করা হতো, অবজ্ঞা করা হতো এবং ক্ষেত্র বিশেষে লাঞ্ছিত করা হতো। এই ৫ই আগস্ট আমরা মনে করতে পারি একটা পরিবর্তন হয়েছে। এই কালচারেরও হয়তো পরিবর্তন হবে। তবে এটা পরিবর্তনটা টেকসই হবে কিনা, সাস্টেনেবল হবে কিনা, এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। আমরা যদি দূরদর্শিতার সাথে, প্রজ্ঞার সাথে যদি আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত না নেই, তাহলে কিন্তু বিগত দিনের যেই লাঞ্ছনা, সেই লাঞ্ছনা আবারও ইসলামপন্থীদের গায়ে বসবে। এজন্যে আমরা এই বিষয়টাকে খুব গভীরভাবে নিয়েছি, খুব সিরিয়াসলি নিয়েছি যে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে, আগামী নির্বাচন কেন্দ্রিক আমাদের অবস্থানটা কি হবে। এজন্য আমরা চট করে কোনো সিদ্ধান্ত ঘোষণা করি নাই, নিজেরাও সিদ্ধান্ত নেই নাই, বরং তৃণমূল থেকে আমাদের সকল জনশক্তির কাছ থেকে আমরা মতামত চাচ্ছি। আমরা আমাদের ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের মতামত নিয়েছি, আমরা আমাদের ইসলামী আন্দোলনের সকল থানা নেতৃবৃন্দের মতামত নিয়েছি। এখন আমরা আমাদের সকল সহযোগী সংগঠনের যারা জেলা নেতৃবৃন্দ রয়েছেন, থানা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরও মতামত নিচ্ছি। কারণ হলো এটা আগামী দিনের রাজনীতি কেমন হবে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, আগামী দিনে আমাদের সমাজ কিভাবে পুনর্নির্মিত হবে, এটা আমাদের সিদ্ধান্তের উপরও অনেকটা নির্ভর করে। আমাদের ঐক্যটা কি ঈমানের ভিত্তিতে হবে, আমাদের ঐক্যটা কি আকীদার ভিত্তিতে হবে, আমাদের ঐক্যটা কি অধিকারের ভিত্তিতে হবে, নাকি আমাদের ঐক্যটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে হবে? এই প্রশ্নগুলো আমাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। হুট করে আবেগতাড়িত হয়ে বা প্রান্তিকতার শিকার হয়ে আমরা যদি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে
আমাদের লাঞ্ছনা কিন্তু শেষ হবে না। আমাদের বিকাশের সকল দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্যে এই মুহূর্তটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেহেতু আদর্শিকভাবে তাদের সাথে আমাদের অনেক মতপার্থক্য আছে। আমার আগে আমাদের সাংগঠনিক সম্পাদক আতিক ভাই কথা বলেছেন বিপ্লব আর অভ্যুত্থান নিয়ে। যেই আমরা এটাকে বিপ্লব বলি, আবার গণ অভ্যুত্থানও বলি। আসলে পুরাপুরি বিপ্লব হলো যেটা আদর্শকে কেন্দ্র করে হয়। গোটা দুনিয়ায় বিপ্লব অনেক হয়েছে। বিপ্লব যে কোনো একটা আদর্শকে কেন্দ্র করে যেটা হয় সেটা হলো সফল বিপ্লব। আর অভ্যুত্থান মানুষের অধিকারকে কেন্দ্র করে হতে পারে, রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনের জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়ে অভ্যুত্থান করতে পারে। কিন্তু আমাদের 5 আগস্ট যে বিষয়টা হয়েছে এটা আসলে একটা গণ অভ্যুত্থান। কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে একটা দুষ্ট চক্রকে ক্ষমতা থেকে নামিয়েছে। কিন্তু আমরা যে আদর্শ লালন করি, ইসলামের যে সুমহান আদর্শ, এটাকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এটা কিন্তু আরও কঠিন বিপ্লবের প্রয়োজন। এবং একটা রাজনৈতিক বিপ্লবের আগে আমাদেরকে একটা সমাজ বিপ্লব সংগঠন করতে হবে। সমাজ বিপ্লব বলতে কি, এই যে আমাদের ইসলামের যে বিধিবিধানগুলো, এখন আমরা যদি নির্বাচনে বিজয়ী হয়ে, ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় গেল, তাহলে কি ইসলামের সকল বিধিবিধান এবং শরিয়া ভিত্তিক আইন কানুন এগুলোকে আপনি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারবেন? কঠিন, পারবেন না। কারণ সমাজ সেটার জন্য এখনো প্রস্তুত নয়। আগে আমাদেরকে ইসলামের বিধিবিধান গ্রহণ করার মতো সমাজ আগে তৈরি করতে হবে। সমাজ তৈরি না করে সেখানে যদি আমি হঠাৎ করে একটি নতুন বিধিবিধান, আমরা নতুন বিধিবিধান পুরাতন ঠিক আছে, কিন্তু আমাদের সমাজ যেটা অভ্যস্ত নয় এমন কিছু যদি দেওয়ার চেষ্টা করি, যতই ভালো হোক, পেট ঠিক না থাকলে কিন্তু ভালো জিনিস, যত ভালো ঘি হোক হজম হয়? ভালো দুধ, ভালো ঘি হজম করার জন্য কি লাগবে? হজম শক্তিটা ভালো হইতে হবে। এরকমভাবে ইসলাম তো ভালো জিনিস, চমৎকার জিনিস, কিন্তু আমাদের সমাজের তো পেট ঠিক হয় না এখনো। এটা হজম করার মতো সমাজকে আগে তৈরি করতে হবে। এজন্যে আমরা অনেকে আবেগে বলি যে আমরা নির্বাচন করেই ইসলাম কায়েম করে ফেলবো। অত সহজ না। হ্যাঁ, একটা পরিবেশ তৈরি করতে হবে। আমাদেরকে একটা কি করতে হবে? ইসলাম, যাতে ইসলামের সৌন্দর্যটা প্রকাশ করতে হবে, মানুষকে তুলে ধরতে হবে, এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যে উপযোগী পরিবেশ দরকার সেটা আগে তৈরি করতে হবে। এখন অনেকে বলে খেলাফত কায়েম করে ফেলবে, অনেকে এরকম বলে না। অত সহজ? আফগানিস্তানে তালেবানরা কত ত্যাগ কুরবানি করেছে, জীবন দিয়েছে, তারা কি এখন খেলাফত কায়েম করতে পেরেছে? তারা কিন্তু খেলাফতের নাম এখনো দেয় নাই। কারণ যদি তারা সেখানে খেলাফত কায়েম করত, গোটা দুনিয়ার মুসলমানদেরকে তাদের হাতে বয়াত হইতে হতো। কারণ পৃথিবীতে খেলাফত একটাই হয়। যাই হোক, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমার কথা হলো যে আমাদের জন্য একটা পরিবেশ লাগবে, মানুষকে যাতে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধিবিধানের যে সৌন্দর্যগুলো, ইসলামের যে উপকারিতাগুলো, এটা জনগণ কিভাবে পাবে, এই জন্যে আমাদেরকে সুযোগ দিতে হবে। আর এই সুযোগটা এসেছে এখন। সেই সুযোগটা কি হয়েছে? তৈরি হয়েছে এই 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুযোগ তৈরি হয়েছে। এখন আমরা সেই সুযোগটা নিব কি নিব না, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এই জন্যই আপনাদের মতামত নেওয়া হচ্ছে। আমরা এমন না যে স্বৈরাচারকে বিদায় করে দিয়ে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিয়ে আমরা কিন্তু পুরাপুরি সফল হয়ে গেছি, বিষয়টাকে এমন না। আমরা সফলতার রাস্তায় উঠেছি, সফলতা বহুত দূর। এখনও যারা রয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা সমর্থন করছি। কারণ তারা যদি ব্যর্থ হয়
তাহলে এই পতিত ফ্যাসিস্ট সরকারের যারা রয়েছে তারা আত্মগোপনে রয়েছে বা দেশ থেকে পালিয়েছে, তারা আবার পুনর্বাসিত হবে। এজন্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার অর্থ এই না তারা যদি কোনো অন্যায় করে, তারা যদি রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা মেনে নিব, এটাও কিন্তু বিষয় না। আমরা সতর্ক করব। এই জাতিসংঘে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, ধন্যবাদ জানাই, ভালো বক্তব্য দিয়েছেন, কিন্তু দুই একটা বিষয় আছে যেটা আমাদের রাষ্ট্রের নীতির বিরুদ্ধে। যেমন তিনি ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলিরা মানবতা বিরোধী কাজ করছেন এই জন্য নিন্দা জ্ঞাপন করেছেন, কিন্তু আবার বলেছেন সংকট নিরসনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান তিনি বলেছেন। দ্বিরাষ্ট্র মানে তিনি সেখানে দুইটা রাষ্ট্রের কথা বলেছেন। এটা কিন্তু আমেরিকার মার্কিন ফর্মুলা। আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই। বাংলাদেশের নীতি হলো কি, বাংলাদেশ ইসরায়েল রাষ্ট্রকে কোনোদিন স্বীকৃতি দেয় না, সেটা এক রাষ্ট্রের ভিত্তিতে হোক আর দ্বিরাষ্ট্রের ভিত্তিতে হোক। অতএব আমরা মনে করি তিনি আমাদের এই যে আমাদের রাষ্ট্রীয় যে নীতি, এই নীতির সাথে তার এই বক্তব্যটা আমরা সমর্থন করতে পারি না। আরেকটা বিষয় হলো, কিছুদিন আগে আপনারা দেখেছেন, এই মাত্র 4-5 দিন আগে যৌথ অভিযানে, এখন সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চলছে, চট্টগ্রামে কক্সবাজারে একজন সেনা অফিসার খুন হয়েছেন। একজন তরুণ সেনা অফিসার খুন হয়েছেন। তিনি কেন খুন হলেন? একজন সেনা অফিসারকে যদি মাস্তানরা, গুন্ডারা এভাবে খুন করতে পারে তাহলে বোঝা যাবে যে এখানে সেনাবাহিনী যদি নিরাপদ না থাকে তাহলে বাংলাদেশটা নিরাপদ কোথায়? কেন উনি খুন হলেন? তিনি কি প্রোটেকশন নিয়ে সেখানে যান নাই? তিনি কি সশস্ত্র ছিলেন না? আমার মনে হয় এই ব্যাপারে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত। জনগণের জানার অধিকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কেন একজন সেনা অফিসার খুন হলো, এটা তদন্ত করা উচিত। সেখানে অন্য কোনো ঘটনা আছে কিনা, সেখানে জিওসির কি ভূমিকা ছিল, জবাবদিহিতার আওতায় আনা উচিত। এই বিষয়গুলো ভালো লক্ষণ নয়। আরেকটা বিষয় হলো, আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নির্বাচনমুখী দল, নির্বাচন আমরা নির্বাচন করি যাতে বাংলাদেশে বিগত দিনের, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন ডায়লগ হয়েছিল, সংলাপ হয়েছিল, তখন আমরা বলেছিলাম বিগত 53 বছর যে প্রতিহিংসার রাজনীতি চলেছে এই রাজনীতি আমরা চাই না। তিনি বলেছেন সেই রাজনীতি বন্ধ হবে। তো সেই রাজনীতি কিভাবে বন্ধ হবে? এই রাজনীতি বন্ধ হওয়ার জন্যে আমাদের নেতা পীর সাহেব চরমনায় একটি ফর্মুলা দিয়েছেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনতে হবে। সেই সংস্কারটা হলো নির্বাচন সংস্কার একটা কমিটি করা হয়েছে, যদিও সেখানে কি আমাদেরকে বলা হলো আপনাদেরকেও সেখানে ডাকা হবে, আমরা এখনও ডাক পাই নাই। আমাদের নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমাদের দাবি ছিল পিআর সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন পদ্ধতি। সেটা যদি হয় তাহলে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করবে। নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার হবে না, প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হবে, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এটা যদি প্রবর্তন হয় তাহলে রাজনৈতিক অস্থিরতা এমনিতেই কমে যাবে। পার্লামেন্ট হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। সকল রাজনৈতিক দল যাদের জনভিত্তি আছে সকলের কি হবে, সেখানে প্রতিনিধিত্ব থাকবে। আর কোনো একটি দল, আমরা অতীতে দেখেছি মাত্র 35% ভোট পেয়ে তারা পার্লামেন্টে 80% তাদের সদস্য থাকে, একটা ইনব্যালেন্স পার্লামেন্ট হয়। এমন ইনব্যালেন্স পার্লামেন্ট আর হবে না। এবং কোনো একটি রাজনৈতিক দল তারা কর্তৃত্ববাদী হতে পারবে না, তারা স্বৈরাচারী হতে পারবে না, বরং পার্লামেন্টে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং একটা ব্যালেন্সিভ পার্লামেন্ট হবে এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ হবে। আমাদের দেশ অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
এজন্য আমরা মনে করি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই সিস্টেমের নির্বাচন পদ্ধতি এটা এখন চালু করা সময়। এই এখন যদি চালু না হয়, যারা ক্ষমতায় যাবে তারা আর এটা, যাদের সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে হবে তারা আর কোনোদিন এটা বাস্তবায়ন করবে না। আর বাকি আমাদের সেনা প্রধান তিনি বলেছেন আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা চেয়েছিলাম আরও আগে হোক, যেহেতু সংস্কারের কিছু বিষয় আছে, এগুলো সংস্কারের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে 18 মাসের ভেতরে যদি নির্বাচন হয় আমরা একে স্বাগত জানিয়েছি, আমাদের কোনো আপত্তি নেই। তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড শুধুমাত্র কিছু সংস্কার করলেই হবে না। আমরা এখনো পর্যন্ত দেখছি একটি রাজনৈতিক দল তাদের অপকর্মের কারণে, আওয়ামী লীগকে তো ধ্বংস করেছে শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনা যেমন এই দেশটাকে ধ্বংস করে গেছে, তেমনি তার দলটাকেও ধ্বংস করে গেছে। সে তার নেতাকর্মীদেরকে অনিরাপদ রেখে দেশ ছেড়ে পালিয়েছে। যাই হোক, তারা তাদের প্রায়শ্চিত্ত ভোগ করবে, কিন্তু তারা চলে যাওয়ার পরে সব জায়গায় কিন্তু আবার আমাদের অর্থমন্ত্রী নিজেই সে স্বীকৃতি দিয়েছেন, স্বীকারোক্তি দিয়েছেন যে চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, শুধু হাত বদল হয়েছে। তাহলে শুধু যে চাঁদাবাজি দখলবাজির হাত বদল হলো, আপনারা কি করেন? আপনারা তো কোনো দলীয় সরকার নয়, কোনো দলকে শেল্টার দেওয়ার জন্য তো আপনারা উপদেষ্টা পরিষদে নেই। অতএব সেখানে একটি দলের প্রভাব কেন চলবে? চাঁদাবাজরা কেন আবার চাঁদাবাজি করবে? কেন আবার দখলবাজি করবে? মানুষ কেন আবার সেই আগের সংস্কৃতি দেখবে? আপনারা কি করছেন? আপনাদের দায়িত্ব এগুলো বন্ধ করার। রাজনৈতিক দল বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, 3টি রাজনৈতিক শক্তি ক্ষমতায় ছিল, তাদের তো চরিত্রই এটা। তারা তো রাজনীতি করা হলো দখলদারি করার জন্যে, চাঁদাবাজি করার জন্যে, লুটপাট করার জন্যে। সেই লুটেরাদেরকে, চাঁদাবাজদেরকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, এই জন্যই তো আপনাদেরকে বসানো হয়েছে। আপনারা আবার বলেন চাঁদাবাজি বন্ধ হয় নাই, হাত বদল হয়েছে। একথা তো আমরা শুনতে চাই না। আমরা অ্যাকশন দেখতে চাই। জনগণ আপনাদের প্রতি আস্থা রয়েছে, জনগণ আপনাদের প্রতি আস্থা রেখেছে, আপনাদেরকে বসিয়েছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। অতএব আপনারা সেই কাজটা ইনসাফের সাথে করবেন। আর মিডিয়া তো দেখা যায় রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি 2-1টা মিডিয়ার খবর নিয়ে দেখলাম মালিকানাও পরিবর্তন হয়ে গেছে রাতারাতি। আগে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মালিক ছিল, এখন দেখি যে এর পেছনে চলে আসছে বিএনপি পন্থী ব্যবসায়ীরা, নেতারা। তার মানে কোনো চরিত্রে, রাজনৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, এজন্য অভ্যুত্থান হয় নাই, এজন্য এদেশের ছাত্ররা জীবন দেয় নাই। আগে আওয়ামী লীগের গুণগান গাইতো, এখন দেখা যায় 2-1টা দলের গুণগান গায়। এটা মিডিয়ার দায়িত্ব না, যা সত্য তা তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সংগঠন, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা কোনো জায়গায় বৈষম্য দেখতে চাই না, কিন্তু সবচাইতে বেশি বৈষম্য করে মিডিয়া। তারা সেই 71 থেকে দীর্ঘদিন পর্যন্ত যেমন ইসলামপন্থীদেরকে কোণঠাসা করে রেখেছে, এখনো পর্যন্ত দেখা যায়, হ্যাঁ এখন কিছুটা পরিবর্তন হয়েছে, আমি বলবো না পরিবর্তন হয় নাই, কিন্তু আগের অভ্যাস কিছুটা এখনো রয়েছে। এখন মনে হয় যে একটা দলকে ক্ষমতায় তারা নিয়ে গেছে। এখনই যদি নির্বাচনের বাকি আছে এখনো 1-1.5 বছর, এখনো যদি দেখা যায় যে একটা দল সবকিছু দখল করে আছে, মিডিয়া সুদ্ধা দখল করে আছে, তাহলে ফেয়ার ইলেকশন, একটা ক্রেডিবল ইলেকশন কিভাবে হবে? মিডিয়া সংস্কারের দায়িত্বের জন্য একটা কমিটি করা হয়েছে। আমি বলবো মিডিয়া যাতে সকল দলের প্রতি ইনসাফ করে, আর যদি ইনসাফ না করে সেই মিডিয়া বন্ধ করে দেওয়া হোক।
আমাদের পরিষ্কার কথা, আমরা অতীতের কালচার দেখতে চাই না, প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না, বৈষম্যের রাজনীতি দেখতে চাই না, এবং বৈষম্যের সমাজও আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে আমরা নতুন বিপ্লবের ডাক দিব ইনশাআল্লাহ। এই সমাজ গুণে ধরা সমাজ, এই সমাজের পরতে পরতে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য উপড়ে না ফেললে কাঙ্ক্ষিত মুক্তি, জনগণের মুক্তি আসবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কথাবার্তা হচ্ছে, ইসলামপন্থীদের ঐক্য হবে ইনশাআল্লাহ। সেখানে নেতৃত্ব দেবেন পীর সাহেব হুজুর চরমনাই। পীর সাহেব চরমনাই, কারণ হলো, শুনেন, কারণ হলো পীর সাহেব চরমনাই আজ থেকে 3 বছর আগে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন, নতুন করে নয়, আগে থেকে তিনি ঐক্যের কথা বলে আসছিলেন। আমরা ঐক্য চাই দেশ গঠনের জন্য, মানুষের মুক্তির জন্য এবং ইনসাফ কায়েমের জন্য। ইসলাম হলো ইনসাফ, ইসলামের অপর নাম ইনসাফ, ঠিক ঠিক না ভাই? অতএব ইসলাম ছাড়া বাংলাদেশে বৈষম্য নির্মূল হবে না, ইনসাফ কায়েম হবে না। সবাইকে ধন্যবাদ। আপনারা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন, মতামত দিয়েছেন, আমাদের আমেলায়, প্রেসিডিয়ামে এবং সর্বোচ্চ পরিষদের শুরায় এগুলো নিয়ে বিশ্লেষণ হবে এবং আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করবো ইনশাল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।